মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৪৬ জনের তদন্ত প্রতিবেদন ১৭ ডিসেম্বরের মধ্যে দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। ক্ষমতায় যাওয়া নিয়ে ভাবছে না বিএনপি, দ্রুত নির্বাচন হলে ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যাবে, মির্জা ফখরুল। মহাখালীতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আশুলিয়া ও চন্দ্রায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় আগুন। চাল ব্যবসায়ী থেকে মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাধনচন্দ্র মজুমদার, দুর্নীতিতে জড়িয়েছেন স্বজনেরাও। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ১৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার সকালে শেখ হাসিনা সরকারের ৯ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। আসামিদের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। শুরুতে চিফ প্রসিকিউটর গত ১৫ বছরে সংঘটিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা কিভাবে দায়ী তা তুলে ধরেন। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার অবস্থান জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় তিনি পলাতক আছেন, দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করে আনা হয়েছে তাদের দেখে অন্যরা শিক্ষা পাবে যে ফেসিস্ট হয়ে উঠলে পরিণতি কি হতে পারে। গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। পরবর্তী শুনানির দিনও তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আসামিদের হাজির করা হলো। সেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবার এবং স্বজনরা চাচ্ছেন এই ট্রাইব্যুনালে যেন তারা ন্যায় বিচার পান। প্রসিকিউশন টিমও বলছেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক তা নিয়ে দলটি ভাবছে না, বরং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে দ্রুত নির্বাচন হলে তারা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় থাকবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে, কারণ এটি নির্বাচিত সরকার নয়, জনগণের ম্যান্ডেট নেই তাদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন হলে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা আর সুযোগ পাবে না। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর ১৫ বছরের লড়াই সংগ্রাম জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের পথ সৃষ্টি করেছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বারবার নির্বাচন প্রশ্নে পিছিয়ে যাচ্ছে সরকার, যাতে প্রশ্ন আসছে জনগণের মনে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার প্রস্তাব সহ দেশের জন্য মঙ্গলজনক যেসব পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনাগুলো দেশের মানুষ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ ৫ ঘন্টা পর তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। তবে এর আগে সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়ে বাস ও ট্রেনের যাত্রীরা। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হয়। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর মহাখালী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে। বেলা ১১টার দিকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই অবরোধ বিক্ষোভে আটকে পড়ে সে এলাকার সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। দফায় দফায় মিছিল করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানায় শিক্ষার্থীরা। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে সে প্রেক্ষিতে ২৪শে এসে ৫ই আগস্টের পর থেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, আমরা দাবির আন্ডারে আছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি এগুলি বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এটা ২০১৭ সালে ঢাবির অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন থেকে আমরা আরো বেশি করে বৈষম্যের শিকার হই। শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেয়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস রেল ক্রসিংয়ে না থামলে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় কয়েকজন। ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিকেলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। টানা প্রায় ৫ ঘন্টার অবরোধে কমলাপুর রেল স্টেশনের ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়ে বিভিন্ন রুটের ট্রেন যাত্রীরা। আর সড়কপথে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছে অনেকেই। তবে আটকে পড়েছে দূরপাল্লার বাস। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে বহিরাগত শ্রমিকরা। আগুনে কারখানার ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত ২০টি কক্ষ। অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশুলিয়ায় কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা আমাজন নামের একটি কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকো কারখানার এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেয়া সহ কয়েকজনকে মারধর করে। পরে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক পল্লীর অন্তত ২০টি কক্ষ পুড়ে যায়। অন্যদিকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে সকালে সাভারের ২২ মাইল এলাকায় গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এর আগে গত রাতে অবরোধ তুলে নিলেও সকালে পুনরায় ওই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ভিডিও করলো কেন? এই করে আর কি
ওদেরকে আর কি মারছে, মারার পর আবার ওরা উত্তেজিত হয়ে আসে, ওরা আর কি ভাঙচুর করছে, ভাঙচুর করে আগুন লাগাই দিয়ে দিচ্ছে। অনিয়ম, দুর্নীতি আর দখল বাণিজ্য কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। চালের বাজার থেকে নিয়োগ সব জায়গা ছিল তার নিয়ন্ত্রণে। ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না তিনি। নিজে তো দুর্নীতি করেছেন, তার সাথে যুক্ত করেছেন পরিবারকেও। নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। সামান্য চালের ব্যাপারী থেকে মন্ত্রী, এ যেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের আশীর্বাদে হাজিনগর ইউপি চেয়ারম্যান, নিয়াতপুর উপজেলা চেয়ারম্যান এবং টানা 4 বার নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন হাজারো কোটি টাকার মালিক। এলজিইডি, কৃষি বিভাগ, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্যে ছিল তার দখলে। এখানে শেষ নয়, অভিযোগ আছে 4 মেয়ে 3 জামাতা সহ মন্ত্রণালয়ের অনেকে মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ছিলেন সিন্ডিকেটের মূল হোতা। সব অপকর্মের সমন্বয়ক ভাতিজা রাজেশ মজুমদার ছিলেন সাধনচন্দ্রের সহকারী। জামাতা আবু নাসের বেগ ছিলেন মাগুরার সাবেক ডিসি। তার এপিএসে দায়িত্বে ছিলেন ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরে যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছুই মন্ত্রণালয়ে বসে করতেন তৃণা। তাদেরকে বঞ্চিত করে তার ভাইকে মনোরঞ্জন মজুমদারকে দিয়ে ওই পুকুরগুলি নিজের চাষ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া পোশা সাভার নেওয়াতপুরের হাই স্কুল, মাদ্রাসা, কলেজের যত নিয়োগ, সকল নিয়োগ বাণিজ্যের মূল হোতা ছিল মনোরঞ্জন মজুমদার। সাধনচন্দ্রের নির্দেশে মনোরঞ্জন মজুমদার প্রত্যেকটি নিয়োগের অনুকূলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লক্ষ টাকা করে গ্রহণ করে নিয়োগ প্রদান করেছেন। তাদের যে গোপন সম্পত্তি শোনা যাচ্ছে এখন 8,000, 10,000 কোটি টাকা। সামান্য একটা মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান কিভাবে 8-10 বছরে এত টাকার মালিক হলো, এটা এখন সাধারণ জনগণ সহ গোটা দেশবাসীর প্রশ্ন। শুধুমাত্র আমি বিএনপি করার দায়ে আমার জমি জায়গা দখল করে রেখেছে। আমি কোর্টে মামলা করে আমার পক্ষে রায় হয়, তারপরও এখন পর্যন্ত জমি জায়গা ছাড়ে নাই। সাধনচন্দ্র মজুমদার 8 থেকে 10,000 কোটি টাকার মালিক কিভাবে হয়েছেন, এমন প্রশ্ন রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের। সাধন মজুমদার কাছে তিনি 20 লক্ষ টাকা চাইছে, টাকা দিতে পারেনি। আমার জায়গা অন্য ছেলেকে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। নওগাঁ 46-1 সে একজন তথা সারা বাংলাদেশের খাদ্যমন্ত্রী। তার চরিত্র এতটা যে নিচে আসবে, এটা আমরা নিয়াতপুর পোশা সাভারের মানুষ, জনসাধারণ কখনোই আমরা ভাবিনি। পুলিশ দিয়ে দাবানো করে, পুলিশ দিয়ে বিচার করে, পুলিশ দিয়ে টাকা খায়। আমাদের তো চেয়ারম্যানে 14 বিঘা মাটির ধান উনি আগুন লাগিয়ে পড়াইছে। আমাকে সাধন মজুমদার আমাকে ধর্ষণের মামলা চাপেলে। সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 2 বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে চাল আমদানি। সকালে ভারত থেকে 3টি ট্রাকে করে 105 মেট্রিক টন চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। যশোরের মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট এই চাল আমদানি করেন। প্রতিষ্ঠানটি 1,05,000 কেজি নন বাসমতি চাল আমদানি করেছেন। প্রতিষ্ঠানটির আরও 100 টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানিকারকের প্রতিনিধি জিয়াউর রহমান জানান, 100 টন চালের আমদানি মূল্য $45,150 দেশীয় বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে 24 জন আমদানিকারককে চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এর মধ্যে যশোর এলাকায় 12 জন আমদানিকারক 73,000 সিদ্ধ ও 19,000 আতপ চাল আমদানির অনুমতি পেয়েছেন। লালমনিরহাটের কালীগঞ্জে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলের স্থাপনা ঘুরিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ এসব উচ্ছেদ চালায়। এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদের নির্মাণাধীন একটি স্থাপনাও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের মাঝির ঘাট এলাকায় 100 মিটার ধসে পদ্মায় বিলীন হয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সহ আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। চলতি মাসের শুরুর দিকে এই বাঁধে ধস শুরু হয়। গত কয়েকদিনে পদ্মা সেতু থেকে 1.5 কিলোমিটার ভাটিতে
পূর্ব নাওডুবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় 100 মিটার পর্যন্ত ধসে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বাঁধ নির্মাণের পর এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিবিএর কাছেই ছিল। পদ্মা সেতু প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণার পর বাঁধটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডকে এখনও হস্তান্তর করেনি বিবিএ। এর ফলে বাঁধ রক্ষণাবেক্ষণে দেখা দিয়েছে জটিলতা। ফরিদপুরের ভাঙায় রান্নাঘরে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ 2 শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকরা জানান, ইয়াসিনের শরীরের 68 ভাগ এবং ইসমাইলের শরীরের 90 ভাগ পুড়ে গিয়েছিল। নিহত শিশুরা হলো 3 বছরের ইয়াসিন ও 4 বছরের ইসমাইল। সম্পর্কে 2 জন চাচাতো ভাই। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, শিশু ইয়াসিন ও ইসমাইল রান্নাঘরে খেলা করছিল। তখন বাড়ির অন্য সদস্যরা কেউ ছিলেন না। এ সময় রান্নাঘর থেকে হঠাৎ আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়লে 2 শিশু আগুনে দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ইয়াসিন রশিদপুরা গ্রামের কৃষক আসাদ মুন্সির ছেলে, আর ইসমাইল একই গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ঠিকাদারি কাজে অনিয়ম ও এক শিক্ষকের মৃত্যুসহ সকল অনিয়ম তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ক্যাম্পাসে একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কাইসেদ আলী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। রংপুরে একটি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচাতে যারা অপচেষ্টা করছে তারাই মহানগর বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছে মহানগর বিএনপি। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। তিনি বলেন, মামুন নামে এক ব্যক্তি 181 জনকে আসামি করে মাহিগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আহ্বায়কের মদদে এই মামলায় আসামি করা হয়েছে এমন অপপ্রচার করছে একটি মহল এবং বাদীকে অনৈতিকভাবে ম্যানেজ করে মামলাটি প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছে 2-1 বিএনপি নেতা। নাটোরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সাথে আসামি 50,000 টাকা জরিমানা করে তা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 2018 সালের 8 জুলাই নাটোর সদর উপজেলার বারুম গ্রামের প্রাইভেট শিক্ষক হজরত আলী 5ম শ্রেণীর ছাত্রীকে তার বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় দেন। দেশের 64 জেলার বিখ্যাত সব খাবার ও পণ্যের পসরা সাজিয়ে সাভারে বসেছে ঐতিহ্যের হাট। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক উদযাপন উপলক্ষে ড্যাফোডিল স্মার্ট সিটিতে ব্যতিক্রমী এই হাটের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সকালে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ আয়োজিত এই ঐতিহ্যের হাটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ কামরুজ্জামান দিদার। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 46 জনের তদন্ত প্রতিবেদন 17 ডিসেম্বরের মধ্যে দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। ক্ষমতায় যাওয়া নিয়ে ভাবছে না বিএনপি, দ্রুত নির্বাচন হলে ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যাবে, মির্জা ফখরুল। মহাখালীতে 5 ঘণ্টা রেল অবরোধ শিক্ষার্থীদের, আশুলিয়া ও চন্দ্রায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় আগুন। চাল ব্যবসায়ী থেকে মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাধনচন্দ্র মজুমদার, দুর্নীতিতে জড়িয়েছেন স্বজনেরাও। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।